এগুলো স্টেপ বাই স্টেপ করো, তারপর সাজেশন ধাজেশন যা খুশি করো। আমি চাইলে বলতেও পারতাম এটার জায়গায় যে টিউশনে পরীক্ষা দিতাম, আমার নিজের সাথে হয়েছে। তবে আমি আশা করছি যে আমি স্টেপ বাই স্টেপ যা বলবো সেটা তুমি যদি ফলো করেছো, ফিজিক্যাল সায়েন্সে তুমি 70% উপরে আনতে পারবে, বা তার থেকেও বেশি আনতে পারবে। প্রত্যেকটা জিনিসটা ভাই টাইম দিতে, তাদের এই পেশেন্স জিনিসটা আছে না, তারাই আগেই কিছু করতে পারে। পেশেন্স এমন একটা জিনিস, ধৈর্য রাখতে হবে। আগে আমাদেরকে চ্যাপ্টারের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। চ্যাপ্টারের যে কনসেপ্ট, ঠিক আছে, যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে কোনো চ্যাপ্টারে। মনে করো তুমি গ্যাসের আচরণ পড়ছো, গ্যাসের আচরণের বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্র কি জিনিস, চার্লসের সূত্র কি জিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের ক্লিয়ার করতে হবে, অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করতে হবে। কি মনে করো তুমি চলতড়িৎ পড়ছো, চলতড়িতের আধান কি জিনিস, কুলম্বের সূত্রটা কি, ঠিক আছে, ওই যে ব্যাখ্যাটাকে তোমাকে কি বলবো, ব্যাখ্যাটাকে তোমাকে লজিক ওয়াইজ মনে রাখতে হবে। এই না যে আমি পড়ে গেলাম, ঠিক আছে, কুলম্বের সূত্রটা পড়ছি, রিডিং মারছি, এভাবে নয়। তোমাকে মেন এটা বুঝতে হবে যে কুলম্বের সূত্রটা পড়ে অ্যাকচুয়ালি ওই সূত্রটাতে কাজটা কি হচ্ছে, বয়েলের সূত্রতে কি হচ্ছে। কোনো গ্যাসের আমরা চাপ বাড়িয়ে দিই তাহলে কি হবে, ওর আয়তনটা কমে যাবে, গ্যাসের যে আয়তনটা ছিল সেটা কমে যাবে। আর যখন আমরা গ্যাসের চাপটাকে কমিয়ে দেবো তখন আবার কী হবে, তখন আবার আয়তনটা বেড়ে যাবে। এই যে কনসেপ্টগুলো, ছোটো ছোটো কনসেপ্ট, এগুলো তোমাকে শিখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, যে কোনো চ্যাপ্টারে। অর্গানিক কেমিস্ট্রির অ্যালকেনে কোন বন্ড হয়, অ্যালকিনে কোন বন্ড হয়, অ্যালকাইনে কোন বন্ড হয়, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এই জিনিসের কনসেপ্টগুলোকে তোমাকে শিখতে হবে, এগুলোকে তোমার মাথাতে ঢোকাতে হবে, বুঝতে পেরেছো? এটা হলো কনসেপ্ট। তারপর কি করবে, তারপর করতে হবে তোমাকে নেক্সট, সেটা হলো যে নিজের নিজের শর্ট নোটস বানাও, নিজের শর্ট নোটস বানাও, ঠিক আছে, শর্ট নোটস বানাবে নিজের, ঠিক আছে, নিজের শর্ট নোটস বানাও, অন্য কারণ না। এই যে টিচারের কাছে পড়ছো, তুমি কি করছো, তুমি স্যার যেটা লিখিয়ে দিচ্ছে তুমি সেটাই পড়ছো, সেটা পড়লে হবে না, সেটা পড়লে হবে না। কেন আমি বলছি, স্যার যে ল্যাঙ্গুয়েজে লেখাচ্ছেন, ঠিক আছে, স্যার যে ল্যাঙ্গুয়েজে লেখাচ্ছেন, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো কাজ নেই ভাই। আমি এটা বলে দিচ্ছি স্পষ্টভাবে, তুমি ইতিহাস তুমি যত খুশি লেখো, তুমি যত লিখবে তুমি তত নাম্বার পাবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ঠিক আছে, এই দুটো সাবজেক্টে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না, টু দ্য পয়েন্ট লিখলে তুমি বেশি নাম্বার পাবে। এইভাবে লিখতে হবে, একটা একটা রিকোয়ার্ড থাকে, সেই রিকোয়ার্ডটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি নোটস থেকে বানিয়ে লিখে দেবে, তুমি ওইভাবে লিখে দেবে, ওইভাবে এখানে নাম্বার দেয় না। এখানে নাম্বারটা দেয় তুমি কিভাবে লিখছো, তুমি কতটা, তুমি ইনফরমেশান ছোট্টর মধ্যে তুমি কতটা ইনফরমেশান দিচ্ছ, তাই তোমাকে সেভাবে নোটসটা বানাতে হবে। মনে করো যে তুমি বয়েলের সূত্র তুমি পড়লে, ঠিক আছে, তুমি কি করবে, একটা ভালো না মানে একটা নর্মাল একটা খাতা নেবে, ওখানে তুমি শর্ট নোটস বানাও যে বয়েলের সূত্রটা তুমি লিখলে। তারপর কি করবে, তুমি বয়েলের সূত্রের গাণিতিক রূপটা লিখবে, গাণিতিক রূপ লিখলে তারপর বয়েলের সূত্রের গাণিতিক রূপটা এলো কোথা থেকে, এগুলো চাইলে লিখতে পারো, এগুলো চাইলে নাও লিখতে পারো। আলো চ্যাপ্টারে অনেক কিছু আছে, আলোর প্রতিফলনের সূত্র আছে, আলোর প্রতিসরণের সূত্র আছে, প্রতিসরাঙ্ক আছে, ঠিক আছে, তারপর প্রিজম আছে, কাঁচ ফলকের কনসেপ্ট আছে, সবই আছে। তো ওই কনসেপ্টগুলোকে তুমি কনসেপ্টটাকে লিখতে পারবে, সেভাবে একটা শর্ট নোটস তোমাকে বানাতে হবে, বুঝতে পেরেছো? সেভাবে একটা শর্ট নোটস বানাবে। তারপর কি করবে, তারপর করবে একটা ফর্মুলা শিট বানাও, একটা ফর্মুলা শিট। এই ফর্মুলা শিটটাতে কি করবে, তুমি যত অঙ্কর যে চ্যাপ্টারগুলো আছে, যেগুলো অঙ্কর চ্যাপ্টার, গ্যাসের আচরণ, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, আলো, পরমাণু, নিউক্লিয়াস, এই যে চ্যাপ্টারগুলো থেকে যেখান থেকে অঙ্ক আসে, ওই চ্যাপ্টারের মধ্যে যা যা ফর্মুলা আছে সেগুলোকে তুমি লিখে রাখবে, ফর্মুলা শিটের মধ্যে লিখে রাখবে। উইথ কি লিখতে হবে তোমাকে, এক একটা টার্মগুলো লিখতে হবে তোমাকে। মনে করো যে ওহমের সূত্রটা কি, ভি ইকুয়াল টু আই আর,
এবার এখানে ভিটা কি, এখানে এই যে ভি এটা কি, এটা কি জিনিস এটাও তোমাকে জানতে হবে। ভিটা কি, ভি হয়েছে এখানে বিভব পার্থক্য, ঠিক আছে, বা বিভব প্রভেদ, ঠিক আছে, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আইটা কি, আই হয়েছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, আই হলো এখানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট ফ্লো রেট, ঠিক আছে। আরটা কি, আর হয়েছে রোধ। তো তোমাকে ফর্মুলার পাশে এইভাবেও লিখে রাখতে হবে কোনটা কি ভেরিয়েবল, ওইটা তোমার চিনতে হবে। এই না যে পরীক্ষার হলে তুমি ভি ইকুয়াল টু আই আর বললো, তুমি ভি এর মানটা কি করলে আর এর জায়গায় বসিয়ে দিয়ে চলে এলে, নাম্বার কিন্তু কেটে যাবে। আর এর মানটা তুমি আইতে বসিয়ে দিয়ে চলে এলে, অ্যান্সার ঠিক আসবে। এই দুটো যদি এক্সচেঞ্জ করেছো অ্যান্সার কি আসবে, কিন্তু টিচার দেখবে কি যে তুমি ডিনোটটা ভুল করেছো, কারেন্ট বলেছে 1 অ্যাম্পিয়ার আর তুমি আর এর জায়গায় 1 অ্যাম্পিয়ার বসিয়ে দিয়েছো, ওইটার জন্য কি করবে, 1 নাম্বার উড়িয়ে দেবে, খেচাংখু করে দেবে, ঠিক আছে। 1 নাম্বারটা 1 নাম্বার উড়িয়ে দেবে, 1 নাম্বার উড়াতে পারে, পুরো উড়িয়ে দিতে পারে, সেটা টিচারের মর্জি, সেটা আমি আসছি না। তো এইভাবে তোমাকে ফর্মুলা লিখতে হবে, তার পাশে ব্র্যাকেটে এগুলো এইভাবে লিখবে না, ব্র্যাকেটে লিখে রাখবে যে ভি ইকুয়াল টু বিভব প্রভেদ, আর ইকুয়াল টু রোধ। তোমায় শিখতে হবে যে সংজ্ঞা কি করে লেখা হয় ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে বলছি আমি, অন্য কোনো চ্যাপ্টারে মানে অন্য কোনো সাবজেক্টে আমি বলছি না, ফিজিক্যাল সায়েন্সের ডেফিনেশন লেখার স্টাইল কিন্তু আলাদা হয়। এই যে বয়লের সূত্র তুমি কি করে লিখবে বলো আমাকে, বয়লের সূত্রটা তুমি গাণিতিক রূপ যদি মনে রাখো তাহলে তুমি বয়লের সূত্র লিখতে পারবে। কি কি ছিল বয়লের সূত্রের গাণিতিক রূপ, বয়লের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভ্যারাইজাস 1/p। যে কনস্ট্যান্ট গুলো কি কি ছিল, কনস্ট্যান্ট ছিল এম আর টি, গ্যাসের ভর আর উষ্ণতা, এই দুটো ছিল কনস্ট্যান্ট, এই দুটো ছিল তোমার কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখবো, যে প্রথমে আমি লিখবো কনস্ট্যান্ট দুটো, ঠিক আছে, স্থির উষ্ণতা ও ভরে, নির্দিষ্ট ভর অমনি না লিখলেও চলবে, কারণ এই দুটো তো স্থির আছে। স্থির মানে কি, স্থির মানেই হয়েছে অপরিবর্তিত, আর অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট। তাহলে গ্যাসের উষ্ণতা আর ভর স্থির থাকলে, ঠিক আছে, স্থির থাকলে কি হবে, গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে, ব্যস্তানুপাতে। এটা ব্যস্তানুপাতে ভাই, ভি ভ্যারাইজাস 1/p আছে। যদি ভি ভ্যারাইজাস পি থাকতো তাহলে কি হতো, তাহলে গ্যাসের আয়তন যদি বাড়তো গ্যাসের চাপটাও তাহলে বাড়তো, ঠিক আছে, বা চাপ বাড়ালে আয়তনও বাড়তো, বা আমি যদি চাপটা কমিয়ে দিতাম তাহলে আয়তনটাও কমে যেত, যদি এইভাবে থাকতো। কিন্তু এটা কিভাবে আছে, এটা এইভাবে আছে 1/p আকার আছে। তার মানে কি, তার মানে যদি এখানটা আমরা গ্যাসের চাপটাকে বাড়াই তাহলে গ্যাসের আয়তনটা কমবে, আর যদি আমরা গ্যাসের চাপটাকে কমাই তখন আবার আয়তনটা বেড়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারবো, এভাবে আমরা যে কোনো সূত্রকে ওর গাণিতিক রূপ দিয়ে, গাণিতিক রূপ ফর্মুলা দিয়েই আমরা সূত্রটাকে লিখে দিতে পারবো, যে কোনো সূত্র। তুমি যদি তোমাকে বলা হয় যে আলোর প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, আলোর প্রতিসরাঙ্ক, আলোর প্রতিসরাঙ্ক মানেটা কি, এটাও তোমাকে মনে রাখতে হবে, এই জিনিসগুলো এক একটা মনে রাখতে হবে। আলোর প্রতিসরাঙ্কের যে সিম্বলটা, সাইন, যেমনি রোজকে কি দ্বারা ডিনোট করা হয় আর দিয়ে, সেমনি আলোর প্রতিসরাঙ্ককে কি দ্বারা ডিনোট করা হয়, মিউ দিয়ে। তাহলে মিউ কোন সূত্রতে ছিল আমাকে তুমি বলো, আলোর প্রতিফলনে ছিল না আলোর প্রতিসরণে ছিল, আলোর প্রতিসরণে, ঠিক আছে। তাহলে আলোর প্রতিসরণে আমরা মিউ সমান কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম সাইন আই, কালিটা কেন পড়ছেন দাঁড়া, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। আই মানে কি, আই মানে হলো আপতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ, আর যে মিউটা কি, মিউটা হলো প্রতিসরাঙ্ক। তাহলে আপতন কোণ, প্রতিসরণ কোণ এগুলো কখন হয়, এগুলো তখন হবে যখন আলোর প্রতিফলনের ঘটনা ঘটবে, না হয় আলোর প্রতিসরণের ঘটনা ঘটবে। আর আলোর প্রতিসরণের ঘটনাটা ঘটায় কে, কোনো আলোর মাধ্যমেই ঘটায়, কোনো আলোক রশ্মি ঘটাবে। তাহলে কোনো আলোক রশ্মির এটা কি আপতন কোণ, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন, ঠিক আছে, আই এর সাইন, এটা সাইন আই আছে, যে আই এর সাইন থিটা, আই এর সাইন করে দিলাম আমি, আই এর সাইন করে দিলাম, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, দেখো অনুপাত মানে কিন্তু এটাই হয়, সাইন আই বাই সাইন আর, মানে কি সাইন আই ভাগ আছে সাইন আর, ওই ভাগ করাটাকেও অনুপাত বলা হয়।
ঠিক আছে? তাহলে এদের দুজনের যে অনুপাত, এই অনুপাতটাকে কি বলা হবে? ওই মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক। দেখতে পাচ্ছ ডেফিনেশন কত সুন্দর তুমি লিখতে পারবে এইভাবে। এই ডেরিভেশনগুলো, যে ডেরিভেশনগুলো আছে, যে কোনো ডেরিভেশন, সেটাকে তোমায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে ডেরিভেশনগুলোকে। যেমনি মনে করো ভি ইকুয়াল টু আই আর, এই যে ওহমের সূত্র, এটা কি করে এলো? এটা একটা ডেরিভেশন আছে, যে বলে না যে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা কর, ওটাই তো ডেরিভেশন। ওই রকম যে ডেরিভেশনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র প্রতিষ্ঠা করো, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা করো, মানে কি? ওই আদর্শ গ্যাস সমীকরণ। এগুলো যে প্রতিষ্ঠা করতে দেবে, ওখানে তোমাকে যে ডেরিভেশন, ওটাকেই তো ডেরিভেশন বলা হয়। ডেরিভেশন মানে কি? কোনো কিছু প্রমাণ করা, প্রতিষ্ঠা করা। তো ওই প্রমাণগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বুঝে 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 প্র্যাকটিস করতে হবে। দরকার পড়লে তুমি কি করবে? এই কনসেপ্টটা ক্লিয়ার করবে। কনসেপ্ট কোথা থেকে ক্লিয়ার করতে হয় ভাই? কনসেপ্ট কোথা থেকে ক্লিয়ার করতে হয় ভাই? ইউটিউব থেকে তুমি ক্লিয়ার করতে পারবে। অনেকে আমাকে মেসেজ করে বলে, দাদা আমাদের টিউশনে কিছু বুঝতে পারছি না। সেদিনই আমাকে একটা মেয়ে আমাকে মেসেজ করে বলছিল, ক্লাস 10-এ পড়ে, বলছিল, স্যার না দাদা, আমাদের টিউশনে অঙ্ক হচ্ছে, মানে ও এমন একজন টিচারের কাছে পড়ে যেখানে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স একসঙ্গে পড়ানো হয়। এবার ওই টিচার কি করছে? অঙ্কর উপরেই পুরো ফোর্স দিচ্ছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কিচ্ছু পড়াচ্ছে না। এবার তোমরা কেউ যদি এরকম পরিস্থিতিতে থাকো, তাদেরকে ভাই একটাই সাজেশন দিচ্ছি, ইউটিউব থেকে পড়ো। ইউটিউবে যাও, গিয়ে সার্চ করো টপিকটা সার্চ করো, রাসায়নিক গণনা ইন বেঙ্গলি, এভাবে সার্চ করো। অবশ্যই ক্লাস 10, ঠিক আছে? রাসায়নিক গণনা ক্লাস 10 ইন বেঙ্গলি, চলতরিৎ ক্লাস 10 ইন বেঙ্গলি। তারপর দেখবে যে কোন ভিডিওতে বেশি ভিউজ আছে, যেটাতে বেশি ভিউজ থাকবে সেটাও দেখতে পারো। কেন বলছি? কারণ বেশি ভিউজ তবেই থাকবে যদি ওই ভিডিওটা সত্যি সত্যি ভালো পড়ানো হয়েছে, তাহলেই থাকবে। যদি ভালো পড়ানো থাকে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে, ওখান থেকে নিজেই বুঝতে পারবে। আর যদি তুমি বুঝতে পারছো, তারপর বাকি কাজগুলো তুমি নিজেই করতে পারবে। মেন হচ্ছে বোঝার নিয়ে ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক, এই দুটো হচ্ছে পুরোপুরি কনসেপ্টের সাবজেক্ট। এখানে কনসেপ্ট ছাড়া ভাই কিচ্ছু হবে না, মুখস্থ করে তুমি পারবে না। হ্যাঁ, এখন পেরে যাবে, এখন তুমি মুখস্থ করে হয়তো 60%, 70% নিয়ে চলে আসতে পারবে। ইন ফিউচার যদি তোমাকে বলে কেউ, ভাই সায়েন্স নিয়ে নে, ঠিক আছে, সায়েন্স নিয়ে নে, তখন তুমি যদি সায়েন্স নিয়েছো, তখন কিন্তু মুখস্থ করতে গেলে কিন্তু অনেকটা তোমার প্রবলেম হবে। তাই মুখস্থ করার হ্যাবিটটা এখন থেকে একটু কমিয়ে দাও, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স আমি বলি, ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক, বাকি দুটোতে, বাকি সাবজেক্টগুলোতে তুমি মুখস্থ করতেই পারো, ঠিক আছে? আমি নিজেও ইতিহাস মুখস্থ করেছি, আমি নিজেও এখন ইতিহাস কিছু জানি না, আমার জিজ্ঞেস করলে কেউ আমি কিছু বলতেই পারবো না। যে ডেরিভেশনগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, কিভাবে একটা ফরম্যাট থাকে ডেরিভেশন লেখা। ডেরিভেশনে তুমি ওই ইতিহাসের মতো কি বলবো, বিদ্যাসাগরের ভাষা তুমি ঢুকিয়ে দিলাম, আমি ওইভাবে লেখা হয় না। ডেরিভেশনে তুমি কি করবে? তুমি কম লেখো, কিন্তু লজিক ওয়াইজ লেখো। কি করে? ধরো মনে করো যে আমি আলোর কিছু একটা তোমাকে কি বলবো, তোমাকে কিছু একটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? মনে করো কি বলবো আমি তোমাকে, আলোর আমি তোমাকে কিছু একটা পড়াচ্ছি। মনে করো আমাকে বলে দিয়েছে যে আমি এই ইকুয়েশন থেকে বোঝাচ্ছি তোমাকে, যে ধরো আমাকে বলে দিয়েছে যে I ইকুয়াল টু 30°, ঠিক আছে? R ইকুয়াল টু 45°, ঠিক আছে? 45°, এটা কি বলেছে? আরটা বলে দিয়েছে। তাহলে আমাকে বললো যে প্রতিসরাঙ্ক মিউটা কত। তো এটা আমি অঙ্কটা কি করে করবো? আমি তাহলে কি করে করবো? আমি কি করবো? প্রথমে একটা ছবি আঁকবো। আলোর অঙ্ক মানে ছবি আঁকতে হবে ভাই। এরকম একটা বিভেদ তল প্রথমে ড্র করব। বিভেদ তলে কি নাম দেবো? বিভেদ তলে আমি যে কোনো নামই দিতে পারি। আমি কি বলবো, এন ড্যাশ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি কি করলাম, এইভাবে একটা আলোক রশ্মিকে এখানে ড্র করলাম। আলোক রশ্মি যখন এখানে পড়লো, তখন কি হবে? একটা অভিলম্ব আমাকে ড্র করতে হবে। আমাকে কি করতে হবে? একটা অভিলম্ব ড্র করতে হবে। অভিলম্ব আমি এভাবে এঁকে দিলাম, এখান দিয়ে অভিলম্ব এঁকে দিলাম। এবার আমি এটাও জানি যে আলোক রশ্মি এখানে ধাক্কা খেয়েছে মানে কি হবে? একটু সরে যাবে, নিচের দিকে সরে যাবে, ঠিক আছে? এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে না গিয়ে কি হবে? এইভাবে যাবে, এভাবে আসছিল, এখানে ধাক্কা খেলো আর নিচের দিকে চলে গেল। আর কোন সবসময় কোথা থেকে হবে? অভিলম্ব থেকে হবে, অভিলম্ব থেকে হয়, এটা আমি শিখিয়েছি।
তাহলে আপতন কোণ হয়েছে এইটা 30 ডিগ্রি, এটা হয়েছে আপতন কোণ। প্রতিসরণ কোণ এটা হবে নিচেরটা, এটা হবে, এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি না, এটা 15 ডিগ্রি দিলে ভালো হতো, ঠিক আছে, আমি 15 ডিগ্রি করে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি তোমাদের বোঝাচ্ছি যে কি করে লিখবে, আমি এখন তো অঙ্ক পড়াচ্ছি না, আমি এখন বোঝাচ্ছি। তারপর আমি নামকরণ করব, নামকরণ করলাম এটা, ঠিক আছে, এই মাঝেরটাকে ও ও নাম দিতে হয়, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে এম নাম দিলাম, এটাকে এম ড্যাশ নাম দিলাম। এবার আমাকে কি করতে হবে, আপতন কোণ কোনটা, প্রতিসরণ কোণ কোনটা, এভাবে আমার দেখাতে হবে। এবার দেখানোর জন্য আমি কি এমনি করে লিখবো যে এই কোণ এ ও এম, ঠিক আছে, এটা হলো আপতন কোণ, ওটা হলো আপতন কোণ, ওই হবে না। আমাকে কিভাবে লিখতে হবে, আমাকে এইভাবে লিখতে হবে যে আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ, আপতন কোণকে কি দ্বারা ডিনোট করা হয়, আই, ঠিক আছে, আই ইকুয়াল টু কি হচ্ছে, এ ও এম, এ ও এম, এটাই তো আপতন কোণ, কোণ এ ও এমটাই তো আপতন কোণ, এখানটাই তো আমরা 30 ডিগ্রিটা পাবো। আমি কি বলছিলাম, কোণ এখান দিয়ে করতে হয়, তাহলে কোণ এ ও এম এটাই আপতন কোণ হবে। তাহলে কোণ এ ও এম এটা হলো আপতন কোণ, এটা সমান বলে দিয়েছে 30 ডিগ্রি। দেখো এক লাইনে হয়ে গেল। ঠিক এইভাবে আমি লিখবো প্রতিফলন কোণ, ঠিক আছে, আর লিখবো, তারপর আর লিখবো ইকুয়াল টু প্রতিফলন কোণ কোনটা, বি ও এম ড্যাশ। আচ্ছা, মাঝে কোনটা থাকে, মাঝে কোনটা থাকে বলো তো, মাঝে সেটাই থাকে যেখানটা কোনটা ক্রিয়েট হয়েছে। এ ও, ওটাকে আমি মাঝে কেন রেখেছি, ওটাকে আমি মাঝে কেন রেখেছি, মাঝে এই কারণে রেখেছি কারণ 30 ডিগ্রিটা যে আছে সেটা এখানটাই কানেক্ট হয়েছে, ওতেই এটা তৈরি হয়েছে, ঠিক আছে। ঠিক সেইভাবে এখানে বি ও এম ড্যাশ, ওতে 15 ডিগ্রি কোণটা হয়েছে, ঠিক আছে, এখানটাই ক্রিয়েট হয়েছে। তাই এখানটা আমি কি লিখবো, প্রতিসরণ কোণ ইকুয়াল টু, প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু কোণ বি ও এম ড্যাশ ইকুয়াল টু আমি দিয়ে লিখবো 15 ডিগ্রি। এইভাবে আমাকে ডেরিভেশনটাকে লিখতে হবে, যে কোনো ডেরিভেশন, যে কোনো অঙ্ক এইভাবে আমাকে করতে হবে। এটা হলো, আমি কি বলে একটা বিভেদ তল আঁকলাম, বিভেদ তলের উপর তারপর আমি একটা আলোক রশ্মি ফেললাম, বইতে এভাবে লেখা থাকে, ঠিক আছে, আলোক রশ্মি ফেলা মানে আমাকে একটা অভিলম্ব আঁকতে হবে, ঠিক আছে, তারপর অভিলম্বটা আলোক রশ্মিটা এইভাবে যাওয়ার কথা এর ভিতর দিয়ে, এভাবে না গিয়ে আমি এইভাবে পাঠালাম, এইভাবে লেখার দরকার নেই। ফিজিক্যাল সায়েন্সে একটা ভালো সুবিধা আছে যে তুমি যত কম লিখবে, ডেরিভেশনটা লজিকটা তুমি যত ভালো দেবে, তুমি তত নাম্বার পাবে। এই একটা সুবিধা তুমি এখানে ফিজিক্যাল সায়েন্সে পাবে। তো বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হবে, এটা আমি বুঝিয়ে দিয়েছি। তো ডেরিভেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর লাস্ট 6 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সব সাবজেক্টের জন্য, তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ো, তুমি ইংলিশ পড়ো, তুমি বাংলা পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, যে কোনো সাবজেক্ট পড়ো, অঙ্ক পড়ো, যে কোনো সাবজেক্টের জন্য, সেটা হলো পিওয়াই কিউ। পিওয়াই কিউ মানে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মাধ্যমিকে এত বছর ধরে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো তোমায় করতে হবে। কেন, কারণ ওখান থেকে অনেক কোশ্চেন রিপিট করে দেয়, ওখান থেকে অনেক কোশ্চেন রিপিট করে দেয়, ঠিক আছে, ওখান থেকে অনেক কোশ্চেন রিপিট করে দেয়। তো আমি কত সাল থেকে বলছি, 2015 থেকে, অনেকে 2017 বলে, 17 থেকে নয় ভাই, 15 থেকে করো, আরও কিছু কমন পেয়ে যেতে পারো। 2015 থেকে 2024টা বাদ দিয়ে সবগুলো, 2024 এই যে এই বছর মাধ্যমিকটা হয়েছে, এই বছরের মাধ্যমিকের কোশ্চেনটা তোমার বাদ দিতে হবে, ওখান থেকে আর কোশ্চেন করবে না। হ্যাঁ, ওখান থেকে কনসেপ্টটা কপি করতে পারে কিন্তু কোশ্চেনটা কপি করবে না, কোনো দিন করবে না, ঠিক আছে। তাই 2015 থেকে 2023 পর্যন্ত মাধ্যমিকের যত কোশ্চেন আছে ওগুলো সব তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওগুলো সব তোমাকে পড়তে হবে। সাজেশন সবাই বানায়, ঠিক আছে, আমি সাজেশন বানাই বা যে কোনো টিচার সাজেশন বানায়, যে কোনো টিচার তোমাকে সাজেশন দিক, যারা সাজেশন বানায় না ভাই, টেস্ট পেপার আর পিওয়াই কিউ ওটাকে অ্যানালাইজ করে তবেই সাজেশনটা তোমাদের দেওয়া হয়। আমার কথাটা একটু বিশ্বাস করো, আমার কথাটা একটু শোনো, শুনে এগুলো করো, করে তারপর তুমি বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস তোমার হচ্ছে, কতটা তুমি ইমপ্রুভ নিজেকে করতে পেরেছো। সাজেশন পিওয়াই কিউ দেখেই বানানো হয়, আমি কি করে জানি, আর আমিও তো তোমাদের সাজেশন দিতাম। হ্যাঁ, এই বছর এখনো দিইনি, কিন্তু আগে তো দিয়েছি, তাই আমি সবই জানি ভাই। তুমি দেখবে, তুমি যে কোনো, এখনো ইউটিউবে তুমি অনেক চ্যানেলে সাজেশন পাবে,
তুমি সাজেশনটা পাওয়ার পর যদি কোনো চ্যানেলে দেখেছো সাজেশন পিডিএফ দিচ্ছে বা কিছু, বা সাজেশন কোশ্চেন আছে, কোশ্চেনগুলো জাস্ট তুমি একবার পিওয়াই কিউ যেগুলো আছে না এগুলোর সাথে মিলিয়ে দেখবে ভাই, ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে ওটার সঙ্গে রিলেটেড আছে। পিওয়াই কিউ তুমি যদি করে নিয়েছো না, তুমি কোশ্চেন অনেক করতে পারবে। সাজেশন পড়াটা ভালো, কিন্তু সাজেশন পড়তে সবাই অ্যাভয়েড কেন করে বলো তো? কেন বলে যে সাজেশনটাকে অ্যাভয়েড করো? কারণ অনেকে ভাবে কি যে সাজেশনটা পড়বো ওটা থেকেই কমন আসবে। না, ফিজিক্যাল সায়েন্স অঙ্ক এই দুটো সাবজেক্টে কিন্তু হবে না এই জিনিসটা। অন্য যে সাবজেক্টে হওয়ার হয়ে যেতে পারে, বাংলা ইংলিশ যে কোনো সাবজেক্টে হতে পারে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর অঙ্কতে সাজেশন থেকে কমন আসে না। পিওয়াই কিউটাকেই রিপিট করবে কথা তার নেই ঠিক। আগের বছর আমি মিলিয়ে দেখেছিলাম কটা, ওই 21 না 22 নাম্বারের মতো পিওয়াই কিউ রিপিট করেছে, আর বাকি যে পেপারটা, বাকি যে মার্কস 70 নাম্বার, বাকি তোমার নতুন কোশ্চেন রিপিট করে না ভাই। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাই আমি তোমাকে বলছি এগুলো করে নাও। এগুলো করার পর তুমি যত সাজেশন করো, তোমার আমার চ্যানেল দেখো বা অন্য কোনো চ্যানেল দেখো, যে কোনো চ্যানেলে তুমি সাজেশন করতে পারো। আগে এগুলো করো, আগে নিজের প্রিপারেশনটা করো। আচ্ছা, এটার পর কি করতে হবে? এটার পর আমাদের করতে হবে টেস্ট পেপার। টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে? তোমার কাছে নতুন কোশ্চেন ব্যাংক থাকলে ঠিক আছে। টেস্ট পেপার তুমি কিছুদিন পর পেয়ে যাবে, টেস্টের পর পেয়ে যাবে তুমি। হয় তুমি টেস্ট পেপার থেকে, পুরোনো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে এখন, আর না হলে প্রশ্ন বিচিত্রা থেকে প্র্যাকটিস করবে। কখন প্র্যাকটিস করবে? যখন তোমার সিলেবাসটা হয়ে যাবে। সিলেবাসটা হয়ে যাওয়া মানে এই না যে পুরো বইটা হলো তারপর আমি প্র্যাকটিস করবো, না। যে কোনো একটা চ্যাপ্টার মনে করো যে তোমার চলতরিত হয়ে গেছে, তুমি কি করবে? টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক বার করবে, বার করে চলতরিতের মধ্যে যেসব কোশ্চেনগুলো আছে, চলতরিত থেকে যেসব কোশ্চেনগুলো মানে ওই যে টেস্ট পেপারটাতে আছে, সেই কোশ্চেনগুলোকে খাতাতে প্র্যাকটিস করা শুরু করবে। আমি চাইলে বলতেও পারতাম এটার জায়গায় যে টিউশনে পরীক্ষা দিয়ে দাও, কিন্তু টিউশনের পরীক্ষাতে কি হয়, ফিজিক্যাল সায়েন্সে যেটা আমার হয় আর কি, আমি দেখেছি যে কি বলবো, আনইম্পর্টেন্ট কোশ্চেনে ঢুকে বসে আছে, ঠিক আছে? তারপর এমনিও হয় অনেক জায়গায়, আবার অনেক জায়গায় এটাও হয় যে সারা বছরই পরীক্ষা নেয় না, এমনি হয়। আমার নিজের সাথে হয়েছে। তাহলে যখন তোমার এই পরিস্থিতি থাকবে তখন তুমি কি করবে? নিজেই নিজের পরীক্ষা নেবে, টেস্ট পেপার নিজে প্র্যাকটিস করবে। এই 7টা পয়েন্ট করো। 7টা পয়েন্ট করার পর, 7টা পয়েন্ট করার পর যেটা 8 নম্বর পয়েন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হলো রিভিশন। মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার তারাই পায় যারা রিভিশন ভালো করে করতে পারে। এটা সত্যি। এটা আমিও আগে নেগলেক্ট করতাম, যখন আমি মাধ্যমিক দিয়েছি আমি নিজেও নেগলেক্ট করেছি ভাই। আমাকেও বলার মতো কেউ ছিল না, আমি জানি তোমাদের অবস্থা আমিও বুঝতে পারি, কিন্তু তোমাদের বলার জন্য এখন অনেকে আছে। তাই তোমরা এটা কিন্তু ভুলবে না ভাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, আমি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে শুরু করে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পুরোটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিছু হবে না, এটা ছাড়া কিচ্ছু হবে না, তোমাকে আগে বলেছি এটা ছাড়া কিচ্ছু হবে না। তারপর টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আছে রিভিশন। রিভিশন না করলে, তোমার টপিকগুলো আন্ডারস্ট্যান্ড না হলে, টপিকগুলো মনে না থাকলে তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করবে কি করে? আমি জানি না ওহমের সূত্র কি, আর আমি ওহমের সূত্র অঙ্ক করতে চলে গেলাম। আমি জানি না যে পর্যায় সারণীর টেবিলটাই আমি পড়িনি, আর আমি চলে গেছি যে এটার পরমাণু ক্রমাঙ্ক বার করো, ঠিক আছে? এই মৌল কত নম্বর শ্রেণীতে আছে, এই মৌল কত নম্বর পর্যায়েতে আছে, আমি পারবো করতে? পারবো না। আমাকে ওটা জানতে হবে, তবে তো আমি পারবো, তাই না? আমি বয়েলের সূত্র পড়িনি, আর আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে বয়েল আর চার্লসের সূত্রে সমন্বয় রূপটা প্রকাশ করো, তুমি ওই কোশ্চেনটা তুমি টেস্ট পেপারে করতে বসে গেছো, অথচ তুমি বয়েলের সূত্রটা পড়োইনি, চার্লসের সূত্রও তুমি পড়োনি, আর ওটা খুলে তুমি বসে আছো। তাহলে কি পারবে? তুমি পারবে না। বা তুমি পড়েও ভুলে গেছো, তাহলে তোমাকে আবার ওটা মনে রাখতে হবে, রিভাইজ করতে হবে, মানে টপিকটাকে রিকল করতে হবে যে বয়েলের সূত্রের সমীকরণ কি ছিল, বয়েলের সূত্রের যে মেন কনসেপ্ট, যেটা সহজ ভাষায় মনে রাখা যায়, যেটা একদম সহজে তুমি নিজে মনে রাখতে পারবে, সেই ভাষাটাকে ব্রেনের মধ্যে ঢোকাতে হবে।
প্রত্যেকটা চ্যাপ্টার এটা করতে হবে। প্রথমে এভাবে নিচের দিকে আসতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে। প্রথমে কনসেপ্ট, তারপর শর্ট নোটস, তারপর ফর্মুলা শিট, তারপর ডেফিনেশন রাইটিং, যেটা আমি বললাম এটা শেখার জিনিস, এটা আমি বাদ দিলাম, এটা আপাতত বাদ দিচ্ছি। এটা তোমাকে শিখতে হবে, আগে শিখে নিলে তুমি এটার যে কোনো চ্যাপ্টারেরই পেরে যাবে। এটা খুব একটা কঠিন না। তারপর কি করতে হবে, ডেরিভেশন প্র্যাকটিস করতে হবে। তারপর করতে হবে তোমার পিওয়াইকিউটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। পিওয়াইকিউ, রিভিশন, টেস্ট পেপার, এই তিনটেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা কি করব, টেস্ট পেপার করব, আর না হলে রিভিশন করব। অ্যাকচুয়ালি এটা আগে দিলে ভালো হতো, এখানটা দিতে হতো আমাকে, আমি এটা ভুল করে নিচে দিয়ে দিয়েছি, তার জন্য সরি। তবে রিভিশন তোমায় করতে হবে। আশা করছি এই রোড ম্যাপটা তোমাদের কিছু হেল্পফুল হবে। তোমরা অনেকে এখন আমাকে বলবে যে দাদা তুমি পড়াও, যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে আমি এটা বলতে পারি। যারা পুরোটা এখনো দেখেনি তারা তো হয়তো আগেই বেরিয়ে চলে গেছে, ঠিক আছে, আগেই বেরিয়ে চলে গেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে বেরিয়ে চলে যায়। প্রত্যেকটা জিনিসে ভাই টাইম দিতে হয়, একটা টাইম থাকে প্রত্যেকটা জিনিসের। পেশেন্স যাদের থাকবে না, যাদের এই পেশেন্স জিনিসটা আছে না, তারাই আগে গিয়ে কিছু করতে পারে। পেশেন্স এমন একটা জিনিস, ধৈর্য রাখতে হবে। আমি কতক্ষণে করবো, আমি কত তাড়াতাড়ি দেখবো, ঠিক আছে, 10 মিনিটের ভিডিওটাকে আমি 1 মিনিটে দেখবো, আমি 2x স্পিডে চালিয়ে দিলাম, এটা করলে তো হবে না। না, যেমনি তুমি 2x স্পিডে চালাবে, তেমনি তোমার লাইফটাও তেমনি 2x স্পিডে শেষ হয়ে চলে যাবে। এটা বাস্তব কথা, এটা অনেকের সাথে হয়েছে, এটা বাস্তব লাইন ভাই, এটা বাস্তব কথা। তুমি নিজের প্রিপারেশনটা করো, ঠিক করে করো। আমি কেউ এটা তোমার বলছে না যে তুমি 6 ঘন্টা পড়ো, 7 ঘন্টা পড়ো, না। আজ থেকে শুরু করো, 1-2 ঘন্টা পড়ো, আস্তে 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 বাড়াও, আস্তে 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 বাড়াও। কেউ এখন থেকে বাড়াতে তোমায় বলছে না এখন থেকে 10 ঘন্টা পড়, না। 10 ঘন্টা কেন পড়বে তুমি সারাদিন যে টাইমটা পাচ্ছ, তুমি কম টাইমের মধ্যে বেশি পড়তে শুরু করো। পড়া মনে কেন থাকবে না, পড়া নিশ্চয়ই মনে থাকবে, ঠিক করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। অনেকে কি করে ফর্মুলা শিট কেন বানাতে আমি বললাম, কারণ অনেকে ফর্মুলা শিটের ফর্মুলা মনে রাখে না। ফর্মুলা না মনে থাকলে অঙ্ক করবে কি করে? তাই ফর্মুলা শিট বানাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলার এক একটা টার্মগুলো জানতে হবে। রোধকে কি সিম্বল দিয়ে লেখা হয়, আর রোধের একক কি, রোধের একক ওহম, এই জিনিসগুলো জানতে হবে, নাহলে একক নিয়ে আবার ভুল হয়ে যাবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ করো, তারপর সাজেশন ধাজেশন যা খুশি করো, ঠিক আছে। টেস্টের আগে আমি তোমাকে বলছি, এই কটা তুমি জিনিস তুই করো না, মাধ্যমিকের তোর প্রিপারেশন হয়ে যাবে। স্কুলের যে টেস্ট পরীক্ষা নভেম্বরে হবে না, ওটারও প্রিপারেশন এটার থেকেই হয়ে যাবে। খালি একটা আলাদা একটা সাজেশন দেবো, সেটা কি বলো তো, এগুলো হয়ে গেলে না, এই যেগুলো যদি তোমার হয়ে যায়, কি করবে, তোমার কাছে যে বইটা আছে বা তোমার স্কুল যে বইটা রিকমেন্ড করেছে, মনে করো যে তোমার স্কুলের বুক লিস্ট নিশ্চয়ই দিয়েছিল ক্লাস 10-এ ওঠার সময়, বুক লিস্টের মধ্যে তোমাকে বলে দেবে যে কোন বইটা তোমাকে কিনতে হবে। হয় স্কুল তোমাকে বলবে প্রান্তিক, না হয় তোমাকে বলবে সাঁতরা, না হয় তোমাকে বলবে ছায়া। বেশিরভাগ স্কুল প্রান্তিক বলে, আবার বেশিরভাগ স্কুল ছায়া বলে, সাঁতরাটা অনেকে বলে না। তো যেটা ওরা রিকমেন্ড করছে বা যেটা দেখছো তোমরা যে টিচাররা ওই বই থেকে পড়াচ্ছে, ওই বইয়ের কি করবে তুমি, ওই বইয়ের তুমি কি করবে, অনুশীলনী, আমি আবারও বলে দিচ্ছি, ওই যে বইটা যেটা স্যাররা পড়াচ্ছে বা ম্যাম পড়াচ্ছেন, ওই বইয়ের অনুশীলনীটা অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই। টেস্টের আগে বলছি আমি, আগে এগুলো করবে, করে তারপর এটাতে আসবে কখন, অনলি ফর টেস্ট, ঠিক আছে, টেস্ট এক্সামের জন্য এটা, এই একটা এক্সট্রা জিনিস তোমাকে করতে হবে। আমি অনেক কোশ্চেন ঘেটেছি ভাই, ঘেটে দেখতে পেয়েছি যে অনুশীলনী থেকে অনেক স্কুলই কপি করে দেয় কোশ্চেন। তাই এটা অনেক তোমার হেল্প করবে, টেস্টের প্রিপারেশনেও হেল্প করবে, মাধ্যমিকের প্রিপারেশনেও অনেকটা হেল্প করবে। এটা ভাবো না কিন্তু যে অনুশীলনী থেকে কোশ্চেন করে না, মাধ্যমিকে করে। আমি অনুশীলনীটা কেন ইনক্লুড করিনি, কারণ তুমি এই যে এগুলো করবে না, এগুলো করবে, অনুশীলনীর 90% কোশ্চেন তোমার এখান থেকেই হয়ে যাবে। তুমি নিজেই তখন অনুশীলনী সলভ করতে পারবে, সেই কারণে তোমার সেই অ্যাবিলিটি হয়ে যাবে যদি তুমি এই উপরের 8টা জিনিসকে মেনে চলো। তো আজকের ভিডিওটা এখানে আমি আজকে শেষ করছি।